নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নারায়ণ সান্যালের তাজের স্বপ্ন উপন্যাসের আজকে শুনবেন আপনারা নবম পর্ব। পরদিন সকালে সদারঙ্গনীর যখন ঘুম ভাঙল তখনও শ্রবণা ঘুমাচ্ছে। ভালো করে আলো ফোটেনি তখনও। পূব আকাশে দপদপ করে জ্বলছে একটা তারা। পাখিদের ঘুম ভাঙছে, কলরব উঠেছে পাখি পাড়ায়। খুব ভোরে ওঠা সদারঙ্গনী সাহেবের চিরদিনের অভ্যাস। প্রায় সারা রাত দুজনে জেগে থাকলেও আজও খুব ভোরে উঠে পড়েছেন উনি। নিঃশব্দে চটিটা পায়ে গলিয়ে নিয়ে আস্তে করে খুলে ফেলেন ঘরের অর্গল। শ্রবণা প্রায় শেষ রাত্রি পর্যন্ত জেগেছিল, অল্পক্ষণ ঘুমিয়েছে, সে যেন না উঠে পড়ে। দ্বার খুলে বাইরে বেরিয়ে এসে দেখেন আধা অন্ধকারে সেই দুরন্ত শীতে বারান্দার রেলিংটা ধরে প্রিয়দর্শী দাঁড়িয়ে আছে। দরজাটা সন্তর্পণে ভেজিয়ে দিয়ে উনি ঘুরে দাঁড়ান তার মুখোমুখি। এখন কেমন আছো? তুমি এসো আমার সঙ্গে, কথা আছে। প্রিয়দর্শী অনুসরণ করে। নিজের ঘরে এসে ডাক্তার সাহেব বলেন, প্রিয়, ভেরি স্যাড কেস। আই এম সরি ফর হার অ্যান্ড ফর ইউ। কেন, কি হয়েছে? তোমার যা হয়েছিল ওরও ঠিক তাই হয়েছে। তার মানে? ওর জ্ঞান ফিরে এসেছে বটে, কিন্তু সমস্ত অতীতটা ওর মন থেকে মুছে গেছে। এমনিতে সে বেশ স্বাভাবিক, কিন্তু একটি কল্পিত নারী চরিত্রে ও নিজেকে আরোপ করেছে। ও আমাকে চিনতে পারছে না, তোমাকেও চিনতে পারবে না। বলেন কি? স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়। মিথ্যা ভাষণের অভ্যাস ডক্টর সাহেবের নেই। মনস্তাত্ত্বিক হিসেবে তাকে ক্ষেত্রবিশেষে মিথ্যার আশ্রয় নিতে হয়, তাই এক্ষেত্রেও নিতে হচ্ছে। কিন্তু তিনি অস্বস্তি বোধ করছেন। প্রিয়র বেদনাহত চোখের দিকে তাকিয়ে থাকতে পারছেন না। দৃষ্টিটা নত হয়ে যায়। পিছন ফিরে টুকিটাকি নাড়তে নাড়তে বলেন, ওই যাকে বলে প্যারামনেশিয়া, স্মৃতিভ্রংশ আর কি। শুধু স্মৃতিভ্রংশ নয়, ও ভাবছে অন্য একটি মেয়েও, অর্থাৎ ওর পরিচিত অথবা কল্পিত একটি মেয়ের জীবনেও নিজেকে প্রক্ষিপ্ত করেছে। ওর ধারণা ও বাল বিধবা। নিজের নাম কি ও বলছে বৈশাখী? তুমি কেমন করে জানলে? বৈশাখীকে তুমি চেনো? সে কি একটি বাস্তব মেয়ে? আশ্চর্য। শুধু প্রিয়দর্শী একা নয়, যে শোনে সেই বলে আশ্চর্য। শুধু ডক্টর ত্রিবেদী বলেন, আশ্চর্য নয় স্যার, এটা অবিশ্বাস্য। ওর আঘাত এত সামান্য যে ট্রমাটিক এফেক্ট বিশ্বাসই হতে চায় না। আমাদের এখানে তো ফিমেল ওয়ার্ড এখনো হয়নি। কি করবেন ওকে নিয়ে? আমার মনে হয় ও শীঘ্রই ভালো হয়ে উঠবে। তাই এই বিয়েটার তারিখ একটু পিছিয়ে দেওয়া যাক। ও আমার নিজস্ব তত্ত্বাবধানে ওই ঘরেই থাকবে। ওর চিকিৎসা আমিই করব। আমাকে জিজ্ঞেস না করে ওকে যেন কোনো ওষুধ বা ইঞ্জেকশন না দেওয়া হয়। আর প্রিয়দর্শী? হ্যাঁ, প্রিয় এখানে থেকে আর কি করবে? শ্রবণা সুস্থ হওয়া পর্যন্ত যখন বিয়েটা হতেই পারে না, তখন সে চলে যাক এখন নাসিকে। কি তার ছবি আঁকার বায়না নেওয়া আছে বলছিল। সম্মুখ সমস্যাটার একটা মোটামুটি সমাধান হলো বটে, কিন্তু এই অভিনয়ে 24 ঘন্টার মধ্যেই হাঁপিয়ে উঠল শ্রবণা। ডাক্তার সাহেবকে জনান্তিকে ডেকে বলল, এই পাগলের অভিনয় করতে গিয়ে আমি সত্যি পাগল হয়ে যাব ডাক্তার সাহেব, আপনি আমাকে মুক্তি দিন। সত্যি এ ওর পক্ষে অসম্ভব। ডাক্তার সাহেব জবাবে বললেন, কিন্তু মুক্তি তো তুমিই নিলে না শ্রবণা। আমি তো বলেছিলাম নিঃশব্দে ওর জীবন থেকে সরে চলে যেতে। তা তুমি তো যেতে পারলে না। আমি বলেছিলাম যে সত্যটা তুমি হঠাৎ জেনে ফেলেছ সেটা ভুলে যেতে। তুমি তাও পারলে না। তৃতীয় একটা সমাধান হতে পারে সব কথা ওকে খুলে বলা। তাতে ও যে আঘাতটা পাবে সেটা আমাদের রিস্ক করতে হবে। তাতেই যদি তুমি রাজি থাকো তো বলো। সেক্ষেত্রে পরিণাম কি হবে?
আগে মনে হয়েছিল সেটা প্রিয় সহ্য করতে পারবে না, কিন্তু তোমার এই অসুখের কথাটা ও যেভাবে শান্ত সমাহিত চিত্তে গ্রহণ করলো তাতে মনে হয় এটাও সে সহ্য করতে পারবে। আর তারপর হয়তো তোমরা দুজনেই দুজনকে নতুন দৃষ্টিতে দেখতে পারবে, নতুন সম্পর্ক গড়ে উঠবে, আবার ভাই বোনের সম্পর্ক। তোমরা দুজনেই আবার বিয়ে করবে, তোমার বিয়েতে আনন্দ করবে প্রিয়দর্শী, তুমি আবার বরণ করে আনবে তোমার ভাতৃবধূকে। উফ, আপনি চুপ করুন তো। এছাড়া আর কোনো সমাধান তো হতে পারে না। অলোকার সঙ্গে ত্রিবেদীর সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দিলেন ডাক্তার সাহেব। নার্সিসিস্টিক নিউরোসিসের রোগী শ্রবণা মেলাঙ্কোলিয়ায় ভুগছে, কথা বিশেষ বলে না। এছাড়াও জটিলতা আছে, তার মেলাঙ্কোলিয়ার সঙ্গে যুক্ত হয়েছে অ্যামনেশিয়া। নিজেকে সে একটি বাল বিধবা বলে মনে করছে। সেই বাল বিধবার জীবনের দুঃখই ওর আপাত মেলাঙ্কোলিয়ার উৎস। ত্রিবেদী বললেন, এমনটা তো হওয়ার কথা ছিল না। নার্সিসিস্টিক নিউরোসিস তখনই হয় যখন বহির্জগতের কামপাত্র থেকে প্রত্যাখ্যাত হয়ে রোগী সম্পূর্ণ নিজের উপর সেই প্রেমাবেগ প্রক্ষিপ্ত করে। ফলে বহির্জগতের প্রতি কোনো কারণে রোগীর যে বিতৃষ্ণা জেগেছিল সেই বিতৃষ্ণা গিয়ে পড়ে নিজের উপরে। রোগী তখন নিজেকে পীড়ন করে, মরমে মরে থাকে। কিন্তু এক্ষেত্রে এর যে প্রেমপাত্র সেই প্রিয়দর্শী। বাধা দিয়ে ডাক্তার সাহেব বলেন, হোরাসিও, তোমার দর্শন শাস্ত্রে যেটুকু লেখা আছে তার বাইরেও তো দুনিয়া আছে। ত্রিবেদী চুপ করে যান, কিন্তু তার সন্দেহটা চুপ করে থাকে না। বারবার তিনি আপন মনেই বলেন, না না, এমন হয় না, এমন হবার তো কথা নয়। নেহাত ডক্টর সদারঙ্গনী বলছেন বলেই মেনে নিতে বাধ্য হয়েছেন ত্রিবেদী, কিন্তু মনে নিতে পারছেন না। তাছাড়া আরও একটা লক্ষণীয় জিনিস, এই কেসটার সম্বন্ধে ডাক্তার সাহেব তার প্রধান সহকারীর সঙ্গে আলাপ পর্যন্ত করছেন না। শ্রবণা বলে নয়, একটা টিপিক্যাল কেস হিসেবে এই সম্বন্ধে যেটুকু জানবার কৌতূহল দেখাচ্ছেন তাতেও যেন বিরক্ত হচ্ছে সদারঙ্গনী। প্রিয়দর্শীর সঙ্গেও শ্রবণাকে নতুন করে আলাপ করতে হয়েছে। ডাক্তার সাহেব সুদর্শন একটি যুবককে পরদিন নিয়ে এসে বলেছেন, এ হলো প্রিয়দর্শী, আমার ছেলের মতো, এখানেই থাকে, খুব ভালো ছবি আঁকতে পারে। শ্রবণা অবোধ দৃষ্টি মেলে তাকে দেখেছে। প্রিয়দর্শী হাত তুলে তাকে নমস্কার করেছে। মেয়েটি প্রতি নমস্কার করতে ভুলে গেছে। সেই থেকে প্রিয়দর্শী ঘুরে ঘুরে এসেছে ওর ঘরে, নানা অছিলায় আলাপ জমাতে চেয়েছে। শ্রবণা মানসিক অবদমনে ভুগছে, মুখ তুলে তাকায়নি, কথার জবাব দিতে ভুলে যায় তার। বাগান থেকে ফুল তুলে এনে কাচের গ্লাসে সাজিয়ে রেখেছে ওই প্রিয়দর্শন যুবকটি। জানতে চেয়েছে, ফুল ভালো লাগে না আপনার? লাগে। আবার ডাক্তার সাহেবের গ্রামোফোন আর রেকর্ডের বান্ডিল টেনে এনে জিজ্ঞাসা করেছে, গান শুনতে আপনার ভালো লাগে না? এবার হয়তো দৌড়মনস্য রোগীটি মাথা নেড়ে জানিয়েছে, না। তখন তাড়াতাড়ি গ্রামোফোনের সরঞ্জাম ফেরত নিয়ে গেছে ছেলেটি। আবার হয়তো ফিরে এসেছে 5 মিনিটের মধ্যেই। এবার তার বগলে নানান জাতের ছবির বই। আপনার নিশ্চয়ই ছবি দেখতে ভালো লাগবে। বিষাদ বায়ুগ্রস্ত এই অচেনা মেয়েটিকে খুশি না করে যেন সে আর থামবে না। কথা না বলে উপায় নেই। শ্রবণা বলতে বাধ্য হয়েছে, আমাকে একটা ছবি এঁকে দেবেন? পাগলাকে লা ডুবাস না বলতে নেই। প্রিয়দর্শীকে আর ঠেকিয়ে রাখা যায়নি। রং তুলি ক্যানভাস নিয়ে এসে হাজির হয়েছে তৎক্ষণাৎ। ছবি এঁকে দেবে সে। মেয়েটি চেয়েছে যে। অতক্ষণ বসে সিটিং দিতে রাজি নয় শুনে আবার রং তুলি ফেরত নিয়ে গেছে, কিন্তু হাল ছাড়েনি। বারে বারে ঘুরে ফিরে এসেছে বিষাদ বায়ুগ্রস্তার কাছে। তাকে ভুলিয়ে রাখতে সে বদ্ধপরিকর। নানা ছুতোয় কথা বলেছে, একতরফা নিজের কথা বলে গেছে। উপায় নেই, চুপ করে শুনতে হয়েছে শ্রবণাকে। ডাক্তার সাহেবের বাড়ির ওই ভদ্রলোকের জীবন কথা শুনতে হয়েছে উদাসীন নির্লিপ্ততায়। নতুন করে জেনেছে ভদ্রলোক অবিবাহিত, কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে একটি মেয়ের সঙ্গে।
শ্রবণা তার নাম। শীঘ্রই সে আসবে এখানে। বোম্বাইয়ের মেয়ে, মা নেই, বাবা আছে, ভাই বোন না, আর কেউ নেই তার। সেই মেয়েটির সঙ্গে কেমন করে আলাপ হলো প্রিয়দর্শীর, সে এক ভারী মজার ব্যাপার। একবার প্রিয়দর্শী নাকি ট্রেনে করে দিল্লি যাচ্ছে, মাঝপথে সেই মেয়েটি উঠল এক বৃদ্ধের সঙ্গে। প্রিয়দর্শী প্রথমটা ভেবেছিল মেয়েটিকে বুঝিয়ে বৃদ্ধ ভদ্রলোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। চুপচাপ শুনে যায় শ্রবণা, আর মনে মনে ভাবে কেন এভাবে সে অভিনয় করছে, কিসের আশায়, কি চায় সে? সে নিজেও কষ্ট পাচ্ছে, ওকেও কষ্ট দিচ্ছে। এর চেয়ে তো স্বীকার করে নেওয়াই ভালো, যা অপরিবর্তনীয় সত্য সম্পর্ক। কেন সে প্রিয়দর্শীকে খুলে বলতে পারছে না? সে কি সত্যই সহ্য করতে পারবে না প্রিয়দর্শীর জীবনে ভাতৃবধূর আবির্ভাব? তাহলে ডাক্তার সাহেবের কথা মতো রাতারাতি পালিয়ে গেলেই তো হতো। প্রিয়দর্শী এক নাগাড়ে বলে চলেছে। ঘুম ঘুম চোখে উঠে বসতেই মেয়েটি বলে, কি ঘুমাচ্ছেন পড়ে পড়ে, ওই দেখুন। আর কি দেখলাম বলুন তো জানলা দিয়ে? তাজমহল বুঝি? কেমন করে বুঝলেন? হ্যাঁ, আমি তো বলিনি আগ্রা স্টেশন এসে গেছে ট্রেনটা। শ্রবণা উদাসীনের মতো বলে, কি জানি। আবার চেয়ারে ফিরে গিয়ে বসেন ভদ্রলোক, আবার শুরু করেন তার উপাখ্যান। হঠাৎ ওকে থামিয়ে দেয় শ্রবণা, বলে, আমাকে একটু জল দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি। এক গ্লাস জল এনে দেয় প্রিয়। ঢকঢক করে সমস্ত জলটা খেয়ে শ্রবণা বলে, আমার বড় ঘুম পাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি ঘুমান, আমি যাই। চাদরটা ওর গায়ে টেনে দিয়ে বালিশটা ঠিক করে দিয়ে প্রিয়দর্শী চলে যায়। শ্রবণা বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। ক্লান্তিতে ভেঙে আসে শরীর। কতক্ষণ এভাবে কেঁদেছে খেয়াল নেই। হঠাৎ মনে হলো কে যেন এসে বসেছে ওর শিয়রে, আলতো করে মাথায় হাত বুলাচ্ছে। প্রিয়দর্শী ফিরে এসেছে নাকি? আপ্রাণ চেষ্টায় অশ্রুর বন্যাকে রুদ্ধ করে শ্রবণা। শ্রবণা, ওঠো, মুখ তোলো। না, প্রিয়দর্শী নয়, মাথার কাছে এসে বসেছে অলকা। শ্রবণা উঠে বসে, অবোধ দৃষ্টি মেলে বলে, আমি বৈশাখী। জানি, কিন্তু আমাকে তো আর ঠকাতে পারবে না। প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে প্রিয়র গল্প শুনছিলাম, আর আমি তোমাকে লক্ষ্য করছিলাম। যে কান্না তুমি কাঁদলে, ও তো মেলাঙ্কোলিয়া রোগীর কান্না নয় শ্রবণা। আমি তো মেয়ে মানুষ, ওই কান্নাকে যে আমি চিনি। কিন্তু এইভাবে কেন অভিনয় করছো তুমি? আমাকে বলো, আমার কাছে গোপন করো না। শ্রবণা নিজেকে আর সামলাতে পারে না। অলকার কোলে মুখ গুঁজে আবার চোখের জলে ভেসে যেতে থাকে। কিন্তু অলকার অত সময় নেই, বোধ করি মেজাজও নেই। সে ওর কাঁধ দুটি ঝাঁকিয়ে সোজা করে বসিয়ে দেয়। এবার একটু রুক্ষস্বরে বলে, প্রিয়কে প্রত্যাখ্যান করবার অনেক রাস্তাই তো খোলা ছিল। এইভাবে নিজেকে কেন ছোট করলে? পাগল সেজে সবার চোখে ধুলো দিতে চাইছো? হ্যাঁ, তুমি কি ভেবেছ তোমার এই অভিনয় আমরা সবাই বোকা বনে গেছি? তুমি এত ভালো অভিনয় জানো। ত্রিবেদী সাহেবও তোমার চালাকি কিন্তু ধরে ফেলেছেন। জানি না, অত বড় মনস্তাত্ত্বিক ডাক্তার হয়ে ডাক্তার সাহেবই বা কেন? কথাটা তো শেষ হয় না। মুখ তুলে দেখে ডাক্তার সাহেব পিছন ফিরে দরজার ছিটকিনিটা বন্ধ করছেন। পর মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে বলেন, লজ্জা পেও না অলকা, তোমাদের ডাক্তার সাহেব এবার হার স্বীকার করছেন। মনস্তাত্ত্বিক হিসেবে এই সমস্যার কোনো সমাধান আমি খুঁজে পাইনি। তোমাকে সব কথাই খুলে বলবো, তুমি হয়তো পারবে। তোমার ইনটিউটিভ সাজেশনটা আমার চাই। একটা চেয়ার টেনে নিয়ে উনি বসেন। অলকার অপ্রস্তুত ভাবটা কেটে যায় ডাক্তারবাবুর কথা শুরু হওয়া মাত্রই। শ্রবণা এখন আর অভিনয় করছে না। সে কি সত্যিই মেলাঙ্কোলিয়ায় ভুগতে শুরু করেছে? নির্লিপ্ত উদাসীনতায় এক দৃষ্টে তাকিয়ে থাকে জানলার বাইরে। সমস্ত কাহিনীটা সংক্ষেপে বলে গেলেন সদারঙ্গনী অকপটে। জানালেন কেন এভাবে ছলনার আশ্রয় নিতে হয়েছে।
কঠিন বাস্তব আঘাতে মানসিক ধৈর্য হারিয়ে ফেলেছিল শ্রবণা। দুটি বিপরীতধর্মী লিবিডো শ্রবণার চিন্তাধারায়, ইচ্ছা ও কর্মস্রোতকে পরিচালিত করছে এখন। একটা তার সহজাত হৃদয়বৃত্তি, প্রেম, ভালোবাসা, কাম, যাই নাম দাও না কেন, সেটা ওকে প্রিয়দর্শীর প্রতি ধাবিত করছে। আর দ্বিতীয়টা ওর সমাজচেতন মনের প্রতিরোধ, সেই কামনাকে ভাতৃপ্রেমে পরিণত করার প্রয়াস। যে মুহূর্তে ওর জানতে পারল যে প্রিয়দর্শী ওর আপন ভাই, সেই মুহূর্তেই এই দ্বিতীয় লিবিডোটা ওকে পরিপূর্ণভাবে গ্রাস করল। সেই রাত্রে ও চিৎকার করে উঠেছিল, ওই চিন্তা কুৎসিত, অশ্লীল। ডাক্তার সাহেব ভেবেছিলেন সমাজ চেতনা প্রথমটা লড়াইয়ে জিতবে, কিন্তু সেটাই শেষ কথা নয়। হয়তো সে বাধাকে অতিক্রম করে ও প্রিয়দর্শীকে গ্রহণ করতে পারবে। বৈজ্ঞানিক হিসেবে ডাক্তার সাহেব তাতে বাধা দেখে না। যেমন সামাজিক মানুষ হিসেবে শ্রবণার ইচ্ছার বিরুদ্ধে সবচেয়ে সহজ সমাধান গ্রহণে তাকে বাধ্যও করতে পারে না। তিনি ওকে ভাববার সময় দিতে চেয়েছিলেন। ওর যা প্রয়োজন তার সময়। ও নিজের মনকে যাচাই করে দেখে নিক কী চায় সে এখন। তাই সব দিক থেকে বাঁচিয়ে ওকে তিনি রোগী সাজিয়ে রেখেছেন। এতখানি বলে ডাক্তার সাহেব থামলেন। অলকা বা শ্রবণা কেউই কিছু বললে না। কি হলো, তুমি কিছু বললে না অলকা? কি বলবো বলুন? এমন ঘটনা যে বাস্তবিক কারোর জীবনে ঘটতে পারে আমি তো কল্পনাও করিনি। কিন্তু আমি যে তোমার ইনটুইটিভ সাজেশনস জানতে চাইলাম। শ্রবণা কি চায়? শ্রবণাকে জবাব দেবার অবকাশ না দিয়ে ডাক্তার সাহেবই বললেন, এটা শ্রবণা জানে না। আমাকে বাধা দিও না শ্রবণা, তুমি সত্যিই জানো না তুমি কি চাও। 2 দিন আগে হলে তুমি আমাকে এত কথা বলতে দিতে না। তার আগেই চিৎকার করে উঠতে, এ অশ্লীল, এ কুৎসিত। আজ তোমার মনে দ্বিধা এসেছে, আর এসেছে বলেই এত কথা তুমি ধৈর্য ধরে শুনছ। আর দ্বিধা এসেছে বলেই এই অভিনয় করে তুমি সময় কাটাতে রাজি হয়েছ, নিজের মনটাকে যাচাই করতে চেয়েছ। বিশ্বাস করো অলকা, আজ তোমার কাছে সত্যিই আমি পরামর্শ চাইছি। বিজ্ঞান ভিত্তিক সমাধান নয়, একটি শিক্ষিতা আধুনিকা নারীর খোলা মনের কথা। অলকা মুখটা নিচু করে কিছুক্ষণ ভেবে নেয়। কেউ কোনো কথা বলে না। তারপর মুখটা তুলে অলকা বলে, আমার মনে হয় এই সমস্যার সমাধান একমাত্র শ্রবণার নিজের পক্ষেই করা সম্ভব। আমি বলি, ওকে প্রিয়দর্শীর সঙ্গে নাসিকে পাঠিয়ে দিন। আর প্রিয়দর্শীকে আপনি সাবধান করে দিন, নার্সিসিস্টিক নিউরোসিসের রোগীর গায়ে যেন ইচ্ছার বিরুদ্ধে হাত না দেয়, তাতে তার ক্ষতি হতে পারে। ওরা দুজনে সংসার করুক। 2-4-10 দিন শ্রবণা বুঝতে পারবে তার জৈবিক বৃত্তি অথবা সমাজ চেতনার বাধা কোনটাকে সে মেনে নেবে। ওদের সমস্যার সমাধান একমাত্র ওরাই করতে পারে, আপনি বা আমি নই। ওয়ান্ডারফুল সাজেশন। কি হলো, তুমি রাজি তো শ্রবণা? এবার শ্রবণাকে জবাব দেবার সুযোগ না দিয়ে অলকা বলে ওঠে, সেটাও শ্রবণা জানে না স্যার। আমাকে বাধা দিও না শ্রবণা, তুমি সত্যিই জানো না এতে তুমি খোলা মনে রাজি হবে না লোকলজ্জায় প্রত্যাখ্যান করবে। আপনি আর কোনো দ্বিধা করবেন না স্যার। ওদের দুজনকে একান্তে একটা বোঝাপড়া করার সুযোগ করে দিন। গুণী হোক আর দোষী হোক, ডক্টর সদারঙ্গনের চরিত্রের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হলে সেই অনুযায়ী কাজ না সারা পর্যন্ত তিনি স্থির হতে পারেন না। যেই মুহূর্তে তার মনে হলো অলকার সাজেশনটা ওয়ান্ডারফুল, অমনি কোমর বেঁধে লাগলেন সেটাকে কার্যকরী করতে। প্রিয়দর্শীর ডাক পড়ল অবিলম্বে। তাকে জনান্তিকে কাছে বসিয়ে বললেন, আমি বুঝতে পারছি ওষুধে আর চিকিৎসায় শ্রবণার মেলাঙ্কোলিয়া ঘুচবে না। অন্যদিক থেকে সে বেশ স্বাভাবিক। ওকে মনের স্ফূর্তিতে রাখতে হবে এবং ক্রমাগত কাজের যোগান দিতে হবে। আমার এখানে অলকা ছাড়া তো স্ত্রীলোক আর কেউ নেই। তবু এই কদিন তুমি এসে ওর সঙ্গে গল্পগুজব করছিলে। তুমি চলে গেলে তো একেবারে একলা হয়ে পড়বে, আরও মনমরা হয়ে যাবে। তাহলে আমার যাওয়াটা কি পিছিয়ে দিতে বলেন? না না, তুমি একটু আগেই যাও। তুমি বরঞ্চ কালকেই রওনা দাও এবং শ্রবণাকেও সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ,
শ্রবণাকে আমি সঙ্গে নিয়ে যাব এই অবস্থায়? আর সেই বা যেতে চাইবে কেন? তাকে আমি রাজি করার ভার নিলাম। কিন্তু কি পরিচয় তাকে আমি নিয়ে যাব? আমি সেটাও ভেবেছি। ও মনে করছে ও বাল বিধবা, তাই মেনে নেওয়া যাক। তুমি তোমার মাতৃপিতৃহীন বিধবা বোনকেই সঙ্গে করে নিয়ে যাচ্ছ। কিন্তু শ্রবণা কি রাজি হবে তাতে? বললাম তো, সেই ভার আমার। বাল বিধবার পক্ষে দ্বিতীয়বার বিবাহ করা অসম্ভব নয়। দেখা যাক ওর মনের গতি কোন দিকে মোড় নেয়। তোমার সংসারে ওকে সর্বদা কাজের মধ্যে মগ্ন থাকতে হবে। রান্না করতে হবে, ঘরদোর সাফ করতে হবে, নানান রকম কাজে ব্যাপৃত থাকতে হবে। শেষ পর্যন্ত প্রিয়দর্শীকে রাজি হতে হয়। ডাক্তার সাহেব ওকে সাবধান করে দেন, যতদিন না শ্রবণার মন তৈরি হয় ততদিন সে যেন প্রতীক্ষা করে, কোনো রকমভাবেই যেন তাড়াহুড়ো না করে। শ্রবণাকেও ডেকে নানা রকম উপদেশ দিলেন। বললেন, তুমি দৈনিক ডায়েরি লিখবে, কি ঘটছে তা লিখবে, এবং তোমার যা মনে হচ্ছে তাও অকপটে লিখে যাবে। তখনই টেলিগ্রাফ করে দিলেন নাসিকে সিংজির নামে। পরদিন ওদের দুজনকে ট্রেনে তুলে দিয়ে নিশ্চিত হলেন অবশেষে। স্টেশন থেকে ফিরে এসে ডেকে পাঠালেন অলকাকে। তাকে সামনে বসিয়ে ডাক্তার সাহেব বলতে থাকেন, তোমাকে কংগ্রাচুলেট করছি, অদ্ভুত একটা সমাধান বাতলেছ তুমি। এছাড়া আর কোনো সমাধান তো আমি খুঁজে পাইনি। এটার মতো ইন্টারেস্টিং কেস আমি আর কখনো পেয়েছি বলেও মনে পড়ছে না। সমস্তটা এমন অদ্ভুত যে এ থেকে একটা মস্ত বড় সিদ্ধান্তে আমরা আসতে পারবো। আমি ভাবছিলাম। জানি তুমি কি ভাবছো, সেই ব্যবস্থাও আমি করেছি। শ্রবণাকে বলেছি প্রতিদিনের বিস্তারিত ডায়েরি লিখে যেতে। যদি খুঁটিয়ে সব কথা লিখতে পারে তবে সেটা মনোবিজ্ঞানীদের কাছে একটা অমূল্যবান দলিল হবে। না স্যার, আমি কিন্তু সে কথা বলছি না। আমি বলছিলাম এত তাড়াহুড়ো করে ওদের না পাঠালেই ভালো হতো। না না না, আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। তুমি তো শ্রবণার অভিনয়টা ধরেই ফেলেছ, আর ত্রিবেদীও ভীষণ সন্দেহ করছিল। ওকে এখানে আটকে রাখা কোনো ক্রমেই বাঞ্ছনীয় ছিল না। আপনি একবার আমার কথাটা শুনবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বেশ বলো। আমার মনে হয় আপনারা একটা প্রকাণ্ড ভুল করছেন। ভুল? কখনোই না। এইটাই সবচেয়ে ভালো ব্যবস্থা হয়েছে। ওদের সমস্যার সমাধান একমাত্র ওরাই করতে পারে। এছাড়া অন্য কোনো সমাধান কল্পনাই করতে পারিনি। আমি ক্রমাগত এই কদিন ভেবেছি এইসব নিয়ে। তার কারণ আপনি সমাধানের কথাটাই ভেবেছেন, আপনি কিন্তু সমস্যার কথাটা ভাবেননি। মানে কি বলতে চাইছো তুমি? হয়তো আপনার হাইপোথিসিসটাই ভুল। সমস্যাটা আপনি যা ভাবছেন হয়তো আসলে তা নয়। আপনি বিচার করে দেখুন, আপনার মতে শ্রবণার প্রিয় ভাই বোন, আপন ভাই বোন। এই ধারণার পিছনে একটি মাত্র যুক্তি, শ্রবণার স্বীকৃতি, তাই নয়? তুমি বলতে চাইছো শ্রবণা ভুল বলেছে? আমি কিছু বলতে চাইছি না। আপনি আমাকে বলুন, আমি যা জানতে চাইছি সেটা। আপনি ধরে নিয়েছেন প্রিয়দর্শীর মা, যার ছবি আপনি এনলার্জ করিয়েছেন, তিনি শাহজাহানের স্ত্রী। তিনি শিশু প্রিয়দর্শীকে নিয়ে স্বামীর গৃহত্যাগ করেন, তাই তো? হ্যাঁ তাই। এবার বলুন, তিনি যখন গৃহত্যাগ করেন তখন প্রিয়দর্শীর বয়স আন্দাজ কত ছিল? আমি তা কেমন করে বলবো, এই 2, 3, 4, 5 যা হয় হবে। না, 2, 3, 4 হতে পারে না, কারণ শ্রবণার চেয়ে প্রিয়দর্শী 5 বছরের বড়। শ্রবণা যদি মমতাময়ী এবং হিমাদ্রি রায়ের সন্তান হয়, তাহলে মমতাময়ীর গৃহত্যাগের সময় প্রিয়দর্শীর বয়স অন্তত 5 হতেই হবে। তাই? ঠিক কথা বলছো তুমি অলকা। কিন্তু প্রিয়দর্শীর বয়স যখন 5 বছর, তখন তার মায়ের পক্ষে স্বামী গৃহত্যাগ করে যাওয়া অসম্ভব, কারণ তখন তার দ্বিতীয় সন্তান সদ্যজাত। এবার আর কোনো জবাব দেন না সদারঙ্গনী। অলকা বলেই চলে, অন্তত শ্রবণা যখন 2 বছরের, ধরা যাক, তখন মমতাময়ী গৃহত্যাগ করেছিলেন।
তাহলে প্রশ্ন থাকে তিনি সেক্ষেত্রে কেন 2 বছরের নিতান্ত শিশুকে সঙ্গে না নিয়ে ওই 7 বছরের বালকটিকে সঙ্গে নিয়ে গৃহত্যাগ করলেন? 7 বছরের ছেলে বাবাকে চেনে, কোনো কুল ত্যাগিনী কখনো 7 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এবং 2 বছরের একটা মেয়েকে ফেলে রেখে যেতে পারে? যাবে না। সদারঙ্গনী আসন ছেড়ে উঠে দাঁড়ালো। অকাট্য যুক্তি। কি আশ্চর্য, আমি তো এভাবে ভেবে দেখিনি অলোকা। তবে কি ওরা আপন ভাই বোন নয়? আপনি যে এত তাড়াহুড়ো করলেন, আমি সব কথা আপনাকে গুছিয়ে বলার সুযোগটাই পেলাম না। আমার দৃঢ় বিশ্বাস স্যার, ওরা আপন ভাই বোন নয়। আপনাদের কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। সদারঙ্গনী তখন ঘরময় পায়চারি করছেন। বাঁ হাতের উপর ডান হাতে মাঝে মাঝে ঘুষি মারছেন। বার কয়েক পদচারণা করে ফিরে এসে বললেন, আই অ্যাডমিট, আমার একটা ভুল হয়েছে। সমাধানটার সন্ধানেই আমি সমস্ত চিন্তা শক্তি নিয়োগ করেছি। আমি সমস্যাটা কি যাচাই করে দেখিনি। কি করবেন এখন? তুমি দেখো তো, সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটির বম্বে সেমিনারের নিমন্ত্রণটা আমার অফিস থেকে প্রত্যাখ্যান করা হয়েছে কিনা। দেখতে হবে না, আমার মনে আছে প্রিয়র বিয়ে উপলক্ষে আপনি ওদের জানিয়েছেন আপনি এখন যেতে পারবেন না। এক্ষুনি একটা টেলিগ্রাম করে দিতে বলো তো, আমি যাব। আপনি বোম্বাই যাবেন? হ্যাঁ, আমাকে যেতেই হবে। ওই শাহজাহান ছাড়া এই জট আর কেউ ছাড়াতে পারবে না। প্রিয়দর্শী গভীর অভিনিবেশের সঙ্গে কেসটাকে লক্ষ্য করে চলেছে। আশ্চর্য, ত্রিবেদী সাহেবের কথাই অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আজ নিয়ে সে 8 দিন হলো এসেছে নাসিকে শ্রবণাকে নিয়ে। আসার আগে ত্রিবেদী সাহেব ওকে বুঝিয়ে দিয়েছিলেন নার্সিসিস্টিক নিউরোসিসের রোগী যখন মেলাঙ্কোলিয়ায় ভোগে তখন তার লক্ষণ কি হয়, তার চিকিৎসা পদ্ধতি বা কী। ত্রিবেদী বলেছিলেন এক্ষেত্রে রোগী বাইরের জগৎ থেকে দৃষ্টি সম্পূর্ণ নিজের ওপরে নিয়ে আসে। বহির্জগতের কামপাত্রের কাছ থেকে প্রত্যাহত হয়েই এভাবে সে নিজের উপর সেই উৎসাহ স্থাপন করে। এবং যেহেতু বহির্জগতের কামপাত্রটির প্রতি তার বিরাগ হয়েছে, তাই তখন নিজের উপরেও তার বিতৃষ্ণা জন্মায়। রোগী নিজের প্রতি কঠোর হয়, আত্মপীড়ন করে, সর্বদাই মরমে মরে থাকে। কিন্তু ক্ষেত্রবিশেষে এই দৌর্মনস্যের লক্ষণ নিরবচ্ছিন্নভাবে প্রকট হয় না। বিষাদবায়ু পর্যায়ক্রমে আসে এবং 2টি শোকাহত অবস্থার অন্তর্বর্তীকালে আসে স্ফূর্তির জোয়ার। অর্থাৎ রোগী যেন পালা করে দারুণ স্ফূর্তি এবং দারুণ শোকের মধ্যে হাবুডুবু খায়। মনোবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। ত্রিবেদী প্রিয়দর্শীকে সাবধান করে দিয়েছিলেন, শ্রবণা যদি মানসিক অবসাদ ঝেড়ে ফেলে হঠাৎ বেশি মাত্রায় হাসি খুশি হয়ে ওঠে তাহলে যেন সে না ঘাবড়ায়। পর্যায়ক্রমে স্ফূর্তি ও অবসাদও আসতে পারে তার। প্রিয়দর্শী লক্ষ্য করে দেখেছে শ্রবণার ঠিক পর্যায়ক্রমেই পালাবদল চলছে। প্রায় 12 ঘন্টা পর পর তার চরিত্র বদলে যাচ্ছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই বেশ হাসি খুশি স্ফূর্তিবাজ, যেন নতুন বধূ এসেছে সংসার করতে। আর সূর্যাস্তের পর থেকেই সে অন্য মানুষ, যেন কি এক অজানা আতঙ্কে সে ম্রিয়মান। তখন সে একেবারেই একা থাকতে চায়। প্রিয়দর্শীকে সহ্য করতে পারে না তখন। আপন মনে বিছানায় মুখ লুকিয়ে কাঁদে। প্রিয় যদি সান্ত্বনা দিতে এগিয়ে আসে ছিটকে সরে যায় সে, বলে, লজ্জা করে না আপনার এইভাবে অরক্ষিত আমার ঘরে ঢুকতে? তখন কি বলবে, এই লোকই সকালবেলা বলেছিল আজ যদি সকাল করে বাড়ি না ফিরো আমি কিন্তু কথাই বলবো না তোমার সঙ্গে, মনে থাকে যেন। দিনের আলোয় শ্রবণা তুমি বলে, আর সন্ধ্যার পর সেটা হয়ে যায় আপনি। কি বিচিত্র এই মনের অসুখ। প্রথম দিনের কথাটা মনে পড়ছে। ট্রেন থেকে নেমেই দেখে বঙ্কু এসেছে ওদের রিসিভ করতে। প্রেমচাঁদ সিংজি টেলিগ্রাম পেয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছেন স্টেশনে। বঙ্কু চঞ্চল ছটফটে মানুষ, প্রিয়দর্শীকে কিছু বলবার সুযোগই দেয় না। প্রিয়দাকে সম্পূর্ণ ঠেলে সরিয়ে দিয়ে মালপত্র নামিয়ে ফেলে। আর প্রিয়দর্শী বেশ গুছিয়ে নিয়ে শ্রবণার পরিচয়টা দিতে যাবে তার আগেই বঙ্কু তরবরিয়ে বলে ওঠে, আরে থাক থাক দাদা, তোমাকে আর অত কায়দা করে ফর্মাল ইন্ট্রোডাকশন করতে হবে না। আসুন ভাবিজি,
আমার পরিচয়, আমি বঙ্কু, ইলেকট্রিক মিস্ত্রি, সম্পর্কে আপনার দেওর। আর আমার আরও দুটো পরিচয় আছে। আমি বারে বারে চা খাই এবং সব রকম খাদ্যদ্রব্যাদি খেতেই ভালোবাসি। প্রিয়র দিকে ফিরে বলে, এইসব বখেরা প্রথমে মিটিয়ে ফেলা ভালো, বুঝলে? না হলে রোজ রোজ ভাবিজিকে জিজ্ঞেস করতে হবে, ঠাকুরপো একটু চা খাবেন নাকি, ঠাকুরপো খিদে পেয়েছে? প্রিয়দর্শী তাড়াতাড়ি বাধা দিয়ে বলে, বঙ্কু, তোমার একটা ভুল হচ্ছে। তুমি একে ঠিক চিনতে পারোনি। ইনি মানে... আরে একে আমি ঠিকই চিনেছি, এর ছবি তো আমার কাছে আছে। ছবি? জি হ্যাঁ, দাদা রাকা। আপনাকে দেখাবো। ট্রেনের জানলা দিয়ে আপনি আর দাদা তাজমহল দেখছেন। প্রিয়দর্শী ঘেমে ওঠে। দেখাবেন তো ছবিটা আমাকে? হ্যাঁ হ্যাঁ, আলবাত দেখাবো। এখন চলুন, গাড়িতে ওঠা যাক। সারাটা পথ বঙ্কু বকবক করে চলে। এটা কি ওটা কি চিনিয়ে দিতে থাকে। বলে, দাদা আগেই লিখেছিলেন রাঁচিতে বিয়ে করে আপনাকে নিয়ে আসবেন, তবে এত তাড়াতাড়ি যে বিয়েটা হয়ে যাবে আমি তা ভাবিনি। আমি কিন্তু বিয়ের ফরমাল নিমন্ত্রণপত্র পাইনি দাদা, খাওয়াটা কিন্তু আমার পাওনা আছে। প্রিয়দর্শী কাঠ হয়ে বসে থাকে। শ্রবণা বলে, বেশ তো, আপনাকে খাইয়ে দেব। কি খাবেন বলুন? মাছের ঝোল আর ভাত। রুটি মাংস খেতে খেতে একেবারে পেটে চড়া পড়ে গেছে। কতদিন যে ভালো করে মাছের ঝোল ভাত খাইনি। বেশ বেশ, আপনাকে তাই খাওয়াবো। প্রিয়দর্শী বুঝে উঠতে পারে না শ্রবণা কেন প্রতিবাদ করছে না। ছোট্ট 2 কামরার বাড়ি, খাপড়ার ঘর, সামনে একফালি বারান্দা আর পিছনে রান্নাঘর। পাঁচিল দিয়ে ঘেরা একটা বাগান আছে। বাগানের শেষ প্রান্তে কুয়ো এবং স্নানাগার। বঙ্কুই ড্রাইভারের সঙ্গে হাতে হাতে মালপত্রগুলো টেনে নিয়ে আসে। বলে, এবার বলুন ভাবিজি, বাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বাড়ি। তা আপনি কোথায় থাকেন? আমি ওই সিনেমা হাউসেই একটা চারপাই পেতে পড়ে থাকি। খাই হোটেলে, কিন্তু এবার থেকে এখানেই খাবো। দাদা, আমি কিন্তু তোমার পেইং গেস্ট। প্রিয়দর্শীকে জবাব দেবার সুযোগ না দিয়ে শ্রবণা বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নিত্য দুবেলা মাছের ঝোল ভাত। সে গুড়ে বালি, অত চাল পাবেন কোথায়? এ যে আটা ময়দার রাজ্য, আর মাছও পাবেন না রোজ। তবে বাজার আমি করব, দাদার দ্বারা ওইসব হবে না। আর্টিস্ট মানুষ তো, যত পচা শুকনো মাছ গুছিয়ে দেবে দাদাকে। আর বাসন মাজার একজন? সে আর বলতে হবে না। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব ঠিকে চিতে করে যাবে। আর দুধের কথা বলে রেখেছি, আধশের করে সকালে দিয়ে যাবে। আর যা যা লাগবে বলবেন, ব্যবস্থা করে দেবো। তা দিয়েছিল বঙ্কু, করিতকর্মা লোক। অফিস থেকে খানতিনিক চেয়ার এনে রেখেছিল আগেই, চৌকি কেনেনি। বলেছে পাকা মেঝে, মাটিতে শুতে অসুবিধা হবে না। চান যদি খাটও ভাড়া পাওয়া যায়। জানলায় পর্দা দেওয়া হয়নি। ভাবিজিকে নিয়ে সে সন্ধেবেলা বাজারে যাবে, পছন্দসই পর্দা কিনে দেবে। বাসনপত্রও কিছু কিছু কিনতে হবে। এবেলা হোটেলে বলে রেখেছে, হোটেলটা সামনেই, বাড়িতে খাবার দিয়ে যাবে। প্রিয়দর্শীকে ওরা হাত লাগাতে দিল না। নিজেরাই টানাটানি করে মালপত্র এ ঘর ও ঘর করল, পেরেক পুঁতল, কাপড় মেলার দড়ি টাঙালো। মোটামুটি গুছিয়ে দিয়ে বঙ্কু বলল, এবার তাহলে চলি ভাবিজি। তা কি হয় নাকি আপনার মজুরি? টিপট নিয়ে সামনের দোকান থেকে 3 কাপ চা নিয়ে আসুন, আর গরম সামোসা যদি পাওয়া যায়। কোথাও কিছু নেই। বঙ্কু খপ করে ভাবিজির পায়ের ধুলো নিয়ে নেয়। শ্রবণা হেসে ব্যাগ থেকে পয়সা বার করে দেয়। বঙ্কু চা আনতে চলে গেলে প্রিয়দর্শী ইতস্তত করে বলেছিল, বঙ্কু একটা মারাত্মক ভুল বুঝেছে। সত্যি কথাটা ওকে... কোন সত্যি কথাটা? আমি আপনার বিধবা বোন? সেটা কি সত্যি? আমি আপনার বোন? না মানে... বঙ্কু ঠাকুরপোর এমন দৃঢ়মূল ধারণা হয়েছে যে এখন প্রতিবাদ করা বোধহয় ঠিক হবে না। তা ঠিক। তাহলে কিন্তু ওর সামনে আমাকে আপনি আপনি করো না, ও কি ভাববে? বেশ তো, আর না হয় তোমাকে আপ করব না, শুধু ডাউনি করব এবার থেকে। কথাটা বলেই সচকিত হয়ে ওঠে শ্রবণা। লক্ষ্য করে দেখে প্রিয়দর্শী কেমন উদাস হয়ে গেছে। কি যেন সে ভাবছে। মাথার চুলগুলো ধরে টানছে অন্যমনস্কভাবে। কি ভাবছেন বলুন তো? না না, কিছু না। আমি জানি আপনি কি ভাবছেন। কি? আপনি ভাবছেন ঠিক এই ভাষাতে আপনাকে আগেও কেউ বলেছিল, তাই না? কি আশ্চর্য! তুমি কেমন করে জানলে বৈশাখী?
আমারও যে প্রায়ই অমন হয়। স্টেশনে যখন বঙ্কু বলল আমার ছবি সে দেখেছে, ট্রেনের জানলা দিয়ে আমি তাজমহল দেখছি, তখন আমারও মনে হলো ঠিক ওই ঘটনা বুঝি আমার জীবনেও ঘটেছে, অথচ তা তো সত্যি নয়। প্রিয়দর্শী কি বলবে ভেবে পায় না। ঠিক তখনই ফিরে এলো বঙ্কু গরম সিঙাড়া আর চা নিয়ে। এই এক সপ্তাহে লক্ষ্য করে দেখেছে প্রিয়দর্শী যথেষ্ট পরিবর্তন হয়েছে শ্রবণার। রাঁচিতে থাকতে শ্রবণা কথাই বলতো না, হাসতো না পর্যন্ত। এখানে এসে সে যেন ছেলে মানুষ হয়ে উঠেছে, ঘরদোর গোছাচ্ছে, সাজাচ্ছে, বাগান করছে। সে যেন এই নতুন পাতা সংসারের নববধূ। প্রিয়দর্শী আরও লক্ষ্য করে দেখেছে অতীতের আলোচনা শ্রবণা করতে চায় না। প্রিয়দর্শী যদি তার গল্প করতে বসে তবে শ্রবণা তাকে থামিয়ে দেয়। প্রিয়দর্শী শ্রবণার পূর্বরাগের কাহিনী উঠে পড়লেই সে কেমন যেন অস্বস্তি বোধ করে। প্রিয়দর্শী ভাবে বাস্তবে শ্রবণা বোধ করি গল্পের শ্রবণাকে ঈর্ষা করে। সে যে নিজেকে বৈশাখী বলে মনে করছে, তাই প্রিয়দর্শীর প্রেমপাত্রী গল্পলোকের শ্রবণাকে সে সহ্য করতে পারে না। এটা আন্দাজ করার পর থেকে ও প্রসঙ্গ আর প্রিয়দর্শী তোলে না। বৈশাখী নিজেও তার জীবন কথা বলতে চায় না, যেন অতীত বলে কিছু নেই, যেন এই নতুন পাতা সংসার থেকেই যাত্রা শুরু করেছে ওরা দুজন। আজকের কথা বলো, গতকালকের কথাটা থাক, ভাবখানা যেন এই রকম। বঙ্কুর পাল্লায় পড়ে বিকালে বেড়াতে যেতে হয়। সারাটা দিন প্রিয়দর্শী ছবি আঁকে সদ্য সমাপ্ত সিনেমা হাউসের দেওয়ালে। বঙ্কু ইলেকট্রিক তার নিয়ে টানাটানি করে আর 5টা মিস্ত্রির সঙ্গে। সন্ধেবেলা 2 বন্ধু ফিরে আসে। শ্রবণা ওদের চা খাবার দিয়ে তৈরি হয়ে নেয় তার পরের অধ্যায়ের জন্য, সান্ধ্য ভ্রমণ। কিন্তু এও লক্ষ্য করে দেখেছে প্রিয়দর্শী, রাত্রে বেরিয়ে ফিরে আসার পর বঙ্কু চলে যাওয়ার পরই হঠাৎ কেমন যেন পরিবর্তন আসে শ্রবণার মধ্যে। আচমকা গম্ভীর হয়ে যায় সে, আর প্রিয়দর্শীর দিকে চোখ তুলে তাকায় না। এড়িয়ে এড়িয়ে বেড়ায়, পালিয়ে পালিয়ে থাকে। হঠাৎ তুমি ছেড়ে আপনি ধরে বলে, খেয়ে নেবেন নাকি এবার? রাত অনেক হলো তো। 8টা বাজে কি বাজে না, খাওয়া দাওয়া মিটিয়ে ঘরে ঢুকে পড়ে শ্রবণা। দরজায় খিল দেয়। প্রিয়দর্শী বাইরের ঘরে একা বসে থাকে, কখনো বই পড়ে, কখনো একা একা আপন মনে জেগে থাকে গভীর রাত পর্যন্ত। বেশ বুঝতে পারে পাশের ঘরে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে শ্রবণা। তখন বোধ করি সে দৌর্মনস্যের রোগী, বিষাদবায়ুর প্রকোপে আত্মপীড়নরত নারী। তখন সে বাল বিধবা। পরপুরুষ প্রিয়দর্শীর দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না। কিন্তু আবার পরদিন সকালে সে অন্য মানুষ। দিনের বেলা ওই বাল বিধবার স্মৃতিটা ওর একেবারেই থাকে না। না হলে বঙ্কুর আনা মাছ সে অমনভাবে খেতে পারত না। দিনের বেলা বঙ্কু ঠাকুরপোর সঙ্গে তার নানান ফষ্টি নষ্টি, প্রিয়দর্শীর প্রতি প্রিয় বান্ধবীর ব্যবহার, গুনগুন করে গান গায়, ফাই ফরমাস করে অনায়াসে, বলে উনানে ডালটা বসানো থাকলো, নজর রেখো, আমি স্নানটা সেরে আসি। আবার হুকুম চালায় নির্বিবাদে, এই আলুর পাঁপড় পাওয়া যায় কিনা দেখবে তো বাজারে। প্রিয়দর্শী বলে, ও কথা বঙ্কুকে বলো না, ওসব আলুর পাঁপড় আর লঙ্কার আচার কোথায় পাওয়া যায় আমি জানি না। বঙ্কু ঠাকুরপোর কি মাথা ব্যথা পড়েছে হ্যাঁ বাজারে যাবার? সে তো আর পাতানো বোন নিয়ে সংসার পাতেনি। তখন ভেবেই পায় না প্রিয়দর্শী, এই মানুষ কেন সেদিন ওভাবে ক্ষেপে উঠে বলেছিল, লজ্জা করে না আপনার সন্ধ্যার পর এইভাবে আমার ঘরে ঢুকতে? ধুরন্ধর বঙ্কুর সন্ধানের দৃষ্টিকে বেশি দিন ঠেকিয়ে রাখা গেল না। কদিন পরে এসে নিজে থেকে প্রশ্নটা তুলল দুপুরবেলা। ভাড়ার উপর দাঁড়িয়ে এগ টেম্পারা ওয়াশ লাগাচ্ছিল প্রিয়দর্শী মিউরাল ছবির গায়ে। নিচে থেকে বঙ্কু হাঁক পাড়ে, দাদা, তোমার ওই শিল্পের স্বর্গ থেকে একটু অধঃপতন করবে নাকি? 2 ভাঁড় চা এনেছিলাম তো। প্রিয়দর্শী হাসে। চাচাক মন করছিল নিজেরও। তুলিটা মুছে নিয়ে ঘরান চিবে নেমে আসে নিচে। বেঞ্চির কোনায় বসে পড়ে বঙ্কুর পাশে। শুধু চা নয়, 2 টুকরো বানরুটিও নিয়ে এসেছে বঙ্কু। 2 বন্ধু চা রুটি খেতে থাকে মৌজ করে। চোখ বুজে রুটি চিবাতে চিবাতে বঙ্কু বলে, ভাবিজির সঙ্গে ঝগড়া হলো কি নিয়ে? ঝগড়া? ঝগড়া হবে কেন? কে বলেছে? লক্ষ্মণিয়া। লক্ষ্মণিয়াকে?
আরে তোমার বাড়ির ঠিকে ঝি। কেন, কি বলেছে সে? বঙ্কু রুটিতে আর এক কামড় দিয়ে বলল, এই দেখো প্রিয়দা, জেরা করব আমি, তুমি হচ্ছ আসামি, জবাব দিয়ে যাবে। তা নয় তুমি খালি জেরা করে চলেছ। না, লক্ষ্মণিয়া কি বলেছে না জানলে কি কৈফিয়ত দেব? আর লক্ষ্মণিয়া দেখেছে আমরা দুজন ঝগড়া করছি? আরে না না, তা দেখেনি, কিন্তু সে দেখেছে সকালবেলা তোমার বিছানাটা গোটানো থাকে বাইরের ঘরে, আর ভাবিজি সেটা রোজ নিয়ে যায় শোবার ঘরে, আর সন্ধেবেলা তুমি সেটা টেনে এই ঘরে নিয়ে আসো। বলো আমি মিছে কথা বলছি? প্রিয়দর্শী কোনো জবাব দেয় না, আপন মনে রুটি চিবোতে থাকে। বঙ্কু এবার গম্ভীর হয়ে বলল, কি দাদা, এটা কি ঠিক হচ্ছে? কচি কাঁচা একটা বউ নিয়ে এসেছো বাপ মায়ের কাছ থেকে কত দূরে, তারপর এসব কি? কচি কাঁচা আবার কোথায় দেখলি তুই? হ্যাঁ, আরে দাদা বলো না, কথা চাপা দিও না, এসব কি ভালো বলো? বাধ্য হয়ে গম্ভীর হতে হয় প্রিয়দর্শীকেও। বলে, সে অনেক কথা রে বঙ্কু, তুই বুঝবি না। ও দিনের বেলায় একরকম থাকে আর রাতের বেলায় অন্য রকম। আরে সে ভাবিজি একা নয়, সব ছেলে মেয়েই তাই। দিনকা মোহিনী, রাতকা বাঘিনী। আবার তো উল্টোটাও আছে, সারাদিন ধরে যে মেয়ে তার মরদকে খিস্তি খেউর করলো, রাতের বেলা তারই গলা জড়িয়ে ধরে ঘুমালো। না রে বঙ্কু, এ ব্যাপার তা নয়, এ অন্য জিনিস, তোকে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, আমাকে বোঝাতে হবে না। তা কবে থেকে এই ভিন্ন সজ্জার পালা গান টান চলছে, বাতলাও দেখিনি। প্রিয়দর্শী একটা সিগারেট ধরিয়ে বঙ্কুকে একটা বাড়িয়ে দেয়, হাতের মুঠোয় ধরে সেটাতে হুস হুস করে কটা টান দেয়, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, মায়েরই বলছি প্রিয়দা, কিছু মনে করো না, তুমি একটা মাকড়া। হ্যাঁ, মাকড়া মানে? মাকড়া মানে মা কাল ফল, নেলা ক্যাবলা। এমন সুন্দর বদন তোমার, আর বউ তোমাকে ঘরে শুতে দেয় না? কি বলছিস কি বঙ্কু, তুই একটা যাচ্ছে তাই। ঠিক আছে, তোমায় কিছু ভাবতে হবে না, আমি ম্যানেজ করে দেবো। আরে না না, শোন না, তুই এসব ব্যাপারে মাথা গোলাস না, এ অত্যন্ত ডেলিকেট ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে। সেদিন সন্ধেবেলায় দুই বন্ধু ফিরে এসে দেখে শ্রবণার তখনও গা ধোয়া হয়নি। ভাবিজি শিগগির এক্ষুনি তৈরি হয়ে নাও, আজ সিনেমা দেখাবো তোমাকে। সিনেমা? সিনেমা কোথায় হবে? আমাদের হলেই, ট্রায়াল শো। প্রজেক্টর মেশিনের পরীক্ষা হবে 6:30টায়, ঝটপট তৈরি হয়ে নাও। ও মা, আগে বলনি কেন? আমি যে রাতের কিছু রান্না করে রাখিনি। আরে তার জন্য চিন্তা নেই, আজ আমি তোমাদের খাওয়াবো। রেধি তো খাওয়াতে পারবো না, হোটেলে অর্ডার দিয়ে এসেছি, তন্দুরি রুটি আর মুরগি, পাঞ্জাবি খানা। বঙ্কু যা বলবে তা করেই ছাড়বে। শ্রবণা দু একবার আপত্তি করেছিল। জানুয়ারি মাসের নির্মেঘ আকাশে অকালে মেঘ জমেছে, রাত্রে ঝড় বৃষ্টিও হতে পারে, কিন্তু সেসব কথা কে শোনে? বৃষ্টি যদি নেহাতি হয় তবে ভিজতে হবে, তাই বলে ট্রায়াল শো তো আর কাল হবে না। বঙ্কু বলল, ওঠো ওঠো, তৈরি হয়ে নাও। বঙ্কু তখনই হোটেলে অর্ডার দিয়ে আসতে ছুটে যায়। প্রিয়দর্শী বলে, কি করবে, যাবে সিনেমা দেখতে? তোমার যদি আপত্তি থাকে তুমি খালি বাড়ি পাহারা দাও, আর কেউ তো কখনো সিনেমা দেখবার নামও করে না, আমি কেন যাব না? অগত্যা প্রিয়দর্শীকেও সঙ্গে যেতে হয়। সিনেমা হল ফাঁকা, যন্ত্রের পরীক্ষা হচ্ছে, পুরো একটি ফিল্ম দেখানো হচ্ছে। দেখা হচ্ছে সব যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে কিনা। প্রিয়দর্শী আর শ্রবণা গিয়ে বসে পড়ে একধারে, দ্বিতলের ফাঁকা ড্রেস সার্কেলে। বঙ্কু চায়ের যোগান দেয়, অন্যান্য কর্মীরা এসে জিজ্ঞাসা করে যায় কেমন দেখছে, কেমন লাগছে। শো ভাঙল রাত 9টায়। ইতিমধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, পথে জল কাদা। একটা টাঙা ভাড়া করে ওরা ফিরে এলো আবার প্রিয়র বাড়িতে। বঙ্কুর ব্যবস্থা মতো খাবার এলো হোটেল থেকে। খাওয়া দাওয়া মিটতে মিটতেই রাত 10টা বেজে গেল। প্রিয়দর্শী লক্ষ্য করে দেখে শ্রবণার দ্বিতীয় সত্তাটা এখনও মাথা তোলেনি। বেশ স্ফূর্তিবাজের মতোই সে খাবার পরিবেশন করছে। হাসি খুশি মানুষটা এখনও এক তিলও বদলে যায়নি, অথচ অন্যদিন সন্ধ্যার পর থেকে কেমন যেন গম্ভীর হয়ে যেতে থাকে। আজ তার কোনো লক্ষণই নেই। বঙ্কু মুরগির ঠ্যাং চিবাতে চিবাতে বলে, জানেন তো ভাবিজি, দিল্লিতে দাদা একদিন আমাকে বলেছিল, ওই তোমাদের প্যার প্রেম মহব্বতটা আমি বুঝি না।
কেউ যদি আমাকে বিরক্ত না করে তবে সারা জীবন আমি একাই থাকতে চাই। বিয়ের আগে সব পুরুষ মানুষই তাই বলে। কখনো না, আমি তা মোটেই বলি না। আপনার বোনটোন যদি থাকে পরখ করে দেখতে পারেন। বোন অবশ্য আমার নেই, তবে সেজন্য তোমার দুঃখ নেই। লক্ষ্মীমন্ত একটি বউ শিগগিরই জোগাড় করে দেবো আমরা। এই আশ্বাস পাবো বলেই তো ভাবিজিকে সিনেমা দেখাচ্ছি, মুরগি খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া মিটিয়ে দু বন্ধু যখন সিগারেট ধরালো তখন আবার বৃষ্টি নামলো নতুন করে। প্রিয়দর্শী বলল, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। বঙ্কুর খুব অসুবিধা হবে তো, এই টাঙা পাওয়া যাবে তো এত রাত্রে? বঙ্কু টানটান হয়ে পড়ে, বলে, বঙ্কুর কোনো অসুবিধা হবে না, সে তোমাকে ভাবতে হবে না দাদা। যে ভরপেট খেয়েছি, আজ রাতে আমি আর নড়ছি না। ভাবিজি একটা কম্বল টম্বল দিয়ে যান তো, এই ঘরেই পড়ে থাকবো রাতটা। প্রিয়দর্শীর গুটিয়ে রাখা বিছানাটা সে পেতে নেয়, হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে দিব্যি গুটিসুটি মেরে শুয়ে পড়ে। প্রিয়দর্শী রীতিমতো ঘাবড়ে যায়, বলে, তাই কি হয় বঙ্কু? তুমি না ফিরলে ওরা তো ভীষণ ভাববে। ওরা আবার কারা? হ্যাঁ, রামদিন দারোয়ান? সে মোটেই ভাববে না। তাকে বলে এসেছি রাত বেশি হয়ে গেলে আমি আর ফিরছি না। ওদিকে শ্রবণা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। প্রিয়দর্শী তার দিকে এক নজর দেখে নেয়। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এইবার বোধহয় শ্রবণার পরিবর্তনটা আসছে, এখনই বোধহয় কান্নায় ভেঙে পড়বে। কিন্তু সেসব কিছুই হলো না। নিঃশব্দে সে চলে গেল পাশের ঘরে। প্রিয়দর্শী বঙ্কুর হাত দুটি ধরে ফিসফিস করে কি যেন বলতে চায়, কিন্তু সুযোগ হলো না। শ্রবণা ফিরে এলো একটা কম্বল হাতে নিয়ে, বললে, তাহলে আর রাত করে লাভ কি, শুয়ে পড়া যাক। তুমি কি বঙ্কুর কাছেই শোবে নাকি? প্রিয়দর্শী জবাব দেবার আগেই হাঁ হাঁ করে ওঠে বঙ্কু। আরে সর্বনাশ, তাহলে তো এই বৃষ্টি মাথায় করে আমাকে এক্ষুনি রওনা হতে হবে। যাও যাও দাদা। কি করবে কি বলবে প্রিয় স্থির করে উঠতে পারে না। শ্রবণাই তখন বলে, আমার ঘরের দরজা খোলাই রইল, আমি শুয়ে পড়ছি, আমার বড্ড ঘুম পাচ্ছে। বাইরে তখন অঝোর ধারে অকাল বর্ষণ হচ্ছে। ভোররাতে একটা হাঁকাহাঁকিতে বঙ্কুর ঘুম ভেঙে গেল। ধাক্কা খেয়ে ঘুম ঘুম চোখে উঠে বসে বেচারি। কি ব্যাপার? ব্যাপার তোর ভাবিজি নেই? ভাবিজি নেই মানে কোথায় নেই? আরে কোথাও নেই। সে কি? সবে সকাল হচ্ছে তখন। বৃষ্টি ধৌত আকাশে লেগেছে প্রথম আবিরের ছোঁয়া। ফুলের বাগানের উপর কাল রাত্রে ঝড় বয়ে গেছে। চন্দ্রমল্লিকা আর ডালিয়াগুলো কাত হয়ে পড়েছে। জল জমে আছে এখানে ওখানে। দুই বন্ধু সমস্ত বাড়িটা তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও নেই শ্রবণা। সদরের দরজাটা খোলা, শ্রবণার হাত ব্যাগটাও নেই। থাকার মধ্যে আছে একখানা চিঠি। শ্রবণার বালিশের তলা থেকে শেষ পর্যন্ত উদ্ধার হলো সেটা। তাতে কোনো সম্বোধন নেই, শুধু লেখা আছে, পারলাম না, আমাকে মাপ করো, খুঁজবার চেষ্টা করো না আমাকে। তোমার স্ত্রী অথবা বিধবা বোন পুরোপুরি কোনোটাই হতে পারবো না আমি, শ্রবণা। বঙ্কু বলল, এর মানে? উদাস দৃষ্টি মেলে বসেছিল প্রিয়দর্শী, বলল, জানি না। বঙ্কু ধমকে ওঠে, কাব্যি করার সময় নয় এটা প্রিয়দা। ভাবিজির নাম তো বৈশাখী, শ্রবণাকে। আর এই ভাবিজি শ্রবণা কেন লিখল? আমিও তো তাই ভাবছি। শ্রবণাকে তুমি জানো না? জানি, কিন্তু সে কথা বোঝাতে গেলে তো তোকে অনেক কথা বলতে হবে। তবে থাক, চলো এক্ষুনি চলো, স্টেশন যেতে হবে। এখন কোন ট্রেন আছে নাকি? আর গেলে কোথায় যেতে পারে ভাবিজি? জানি না, বোধহয় রাঁচি যাবে, অথবা বোম্বাই। তা ভাবিজির বাপের বাড়ি কোথায়? বোম্বাই। ঠিক আছে, চলো এক্ষুনি চলো। দুই বন্ধু তখনই রওনা হয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। নেক্সট পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।